ক্লাসে আজকে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের সংরক্ষণ নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা মূলত থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল দুইটা বিষয় আছে। আমাদের ফাইনাল পরীক্ষা যেমন সেখানে আমাদের এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে এমসিকিউ কিভাবে সলভ করব, কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সেই সাথে আমি এখানে আলোচনা করব যে এই অধ্যায় থেকে সাধারণত বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আছে সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়গুলো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কে মাজিদুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আর এখানে আমাদের বলা হয়েছে প্রাপ্য হিসাব সমূহ। তো আমরা প্রথমে জেনে নেই প্রাপ্য হিসাব কি। প্রাপ্য কি? প্রাপ্য হিসাব সমূহ। প্রাপ্য হিসাব সমূহ বলতে বোঝায় বা প্রাপ্য বলতে বোঝায় আমরা কারো কাছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাওনা বা কোনো দাবিকে আমরা বুঝাই। প্রাপ্য অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাওনা। এই প্রাপ্য হিসাবকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, কয়েক প্রকার আছে। প্রাপ্য হিসাব বা দেনাদার বলি আমরা। প্রাপ্য বিল, অথবা প্রাপ্য নোট বলতে পারি। অন্যান্য প্রাপ্য হিসাব। শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো আলোচনা করব, সেই সাথে হিসাব বিজ্ঞানে এই প্রত্যেকটা প্রাপ্য হিসাব কিভাবে আমরা হিসাবভুক্ত করব সে বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমে আসি প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। সহজ কথা, আমি ধারে বা বাকিতে পণ্য বিক্রয় যদি করি, ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করলে আমার প্রাপ্য হিসাব বা দেনাদারের সৃষ্টি হয়ে যাবে। এরপরে আসি আমরা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। একই বিষয়। এই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট সৃষ্টি হয় আমার দেনাদার, অর্থাৎ যার কাছে আমি পণ্য বাকিতে বিক্রয় করেছিলাম, সে তার অর্থ প্রদানের নিশ্চয়তা যদি লিখিতভাবে দেয়, সেটাকে আমরা প্রাপ্য বিল বলতে পারি। এই প্রাপ্য বিল আরো সৃষ্টি হয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে যদি আমরা ঋণ গ্রহণ করি অথবা ঋণ প্রদান করি। আমরা এটা বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো। এই দুই প্রকারের প্রাপ্য ছাড়া আরো যে প্রাপ্য সমূহ বা পাওনা সমূহ রয়েছে সেগুলোকে আমরা একটা ক্যাটাগরি, একটা প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি, সেটা হচ্ছে অন্যান্য প্রাপ্য হিসাব। উদাহরণ হিসেবে বলা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বা কর্মকর্তাদের যে অগ্রিম বেতন দেওয়া হয়, তাদের ঋণ প্রদান করা হয়, অথবা আমরা বিভিন্ন উৎস থেকে আমরা সুদ পেয়ে থাকি বা পাওনা হয়, সেই বিষয়গুলোকে আমরা অন্যান্য প্রাপ্য হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। তো আমরা এই প্রাপ্য হিসাবের এই প্রকারভেদগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসবো আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। আগে বলেছি আমরা ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করলে সেটা আমার প্রাপ্য হিসাব বা দেনাদারের সৃষ্টি হয়ে যায়। আমরা দেখবো এটা কিভাবে হিসাবভুক্ত করা হয়। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটা দেখতে পারি। জনাব কামালের নিকট ৫,০০০ টাকার
পণ্য বিক্রয়। এখানে নগদ শব্দটা উল্লেখ করা নেই। জনাব কামালের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করেছি আমি, এখানে আমি নগদ টাকা উল্লেখ করিনি। আমার এখানে নগদ যেহেতু উল্লেখ করা হয়নি, তাহলে আমরা ধরে নিচ্ছি আমি এই 5,000 টাকার পণ্য বিক্রয়টা আমি ধারে করেছি। যখন আমার পণ্য বিক্রয় ধারে হয়ে যাবে, ধারে পণ্য বিক্রয় করব, আমার দেনাদারের সৃষ্টি হলো। তাহলে এই ধারে পণ্য বিক্রয়ের আমরা জাবেদা কি হয় সেটা একটু দেখে আসি। প্রাপ্য হিসাব ডেবিট, $5,000 টাকা আমার বিক্রয় হয়েছে, আমরা বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করে দেব 5,000 টাকা। তাহলে আমরা দেখলাম যে প্রাপ্য হিসাব বা দেনাদারের হিসাবভুক্তকরণ কি হবে। পরবর্তীতে আমার জনাব কামাল, এখানে কোনো ডেট উল্লেখ করা নাই, আমার এই টাকাটা পরিশোধ করে দিলেন। যেমন কামালের নিকট জনাব কামালের নিকট পণ্য বিক্রি করেছিলাম, সে টাকা পরিশোধ করে দিল। তার জাবেদা দেখে গেলাম, দেখি কি হয়। জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, $5,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000 টাকা। এরপরে আসি আমরা এই প্রাপ্য হিসাব সমূহ সংরক্ষণ করলাম। এখন কোনো কারণে আমার দেনাদার সাধারণত অর্থ নাও দিতে পারে। আমার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে অনেক দেনাদার থাকে, তারা ধারে পণ্য বিক্রয় করে। সাধারণত বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ক্রয় বিক্রয়টা নগদে না হয়ে ধারেই হয়ে থাকে, সেক্ষেত্রে তার অগণিত দেনাদার থাকে। তো এর মধ্য থেকে কোনো কোনো দেনাদারের কাছ থেকে অর্থ আদায় হওয়ার সম্ভাবনা থাকে না বা অর্থ আদায় হয় না। কি কি সিচুয়েশন হতে পারে? যেমন আমার দেনাদার কোনো কারণে দেউলিয়া হয়ে গেল, দেনাদারের ব্যবসা প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেল, তার দায় পরিশোধের ক্ষমতা নেই। তো এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে আমার দেনাদারের কাছ থেকে ওই অর্থটা আমি আদায় করতে ব্যর্থ হলাম। এই অর্থটা আদায় করতে ব্যর্থ হওয়াকে এটাকে অনাদায় পাওনা বলা হয়। অনেক সময় আমরা এটা কুরিন বলি। অনাদায় পাওনা এবং কুরিন দুটি একই বিষয়কে বোঝায়। তাহলে আমার প্রাপ্য হিসাব বা দেনাদারের সাথে কুরিনের একটা বিষয় জড়িত আছে। সেই কুরিনের বিষয়টা কি আমরা সেটা দেখব। কুরিন বলতে বোঝায় যে কুরিন বা অনাদায়ী পাওনা, অর্থাৎ দেনাদারের কাছ থেকে সব রকম প্রচেষ্টা করা সত্ত্বেও আমরা যখন আমাদের পাওনা অর্থ আদায় করতে পারি না, সেটাকে আমরা কুরিন বা অনাদায়ী পাওনা বলে থাকি। এই কুরিন বা অনাদায়ী পাওনা এটি ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমি ধরে নিলাম যে আমার দেনাদারের কাছ থেকে আমি 10 লক্ষ টাকা পাবো। আমার সমস্ত দেনাদারের কাছে আমি 10 লক্ষ টাকা পাবো। আমার সব টাকা আদায় নাও হতে পারে, কত টাকা আমার আদায় হবে না, এটা আমরা জানতে পারি। ব্যবসা প্রতিষ্ঠান এই বিষয়টা একটা অনুমান করতে পারে যে ভবিষ্যতে কত টাকা আমার আদায় নাও হতে পারে। এই বিষয়টা আমরা অনুমান করব অতীত থেকে। অতীতের ব্যবসা প্রতিষ্ঠানের অতীত এক্সপিরিয়েন্স থেকে সাধারণত দেখা যায় না যে আমার গত বছরে আমার সাধারণত কত টাকা ছিল, তার কত পার্সেন্ট হয়তো দেখা গেল যে তার গত বছরে 8 লক্ষ টাকা তার দেনাদার ছিল, এর মধ্য থেকে তার 20,000 টাকা দেনাদার দেয়নি। তাহলে এর উপরে আমরা একটা
পার্সেন্টেজ করে পরবর্তী বছরে আমরা কি করতে পারি, এখান থেকে অনাদায়ী পাওনা রেখে দিতে পারি। তো এই অনাদায়ী পাওনাটা আমার হিসাবভুক্ত করতে হবে। আমার প্রাপ্য হিসাব সংরক্ষণ এর ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই কুড়ির বা অনাদায়ী পাওনাটা হিসাবভুক্ত করা। এই অনাদায়ী পাওনা হিসাবভুক্তকরণের জন্য আমার দুইটি পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি পদ্ধতি, সরাসরি পদ্ধতি কুড়ির অবলম্বন, 2 নম্বর সঞ্চিতি পদ্ধতি। তাহলে আমার কত টাকা কুড়ির আমার আদায় হবে না, কত টাকা আমার কুড়িনের জন্য আমার ব্যয় ধার্য করা হবে, সব বিষয়গুলো আমরা যখন পজ করে দিত। আর দেনাদার প্রাপ্য হিসাবের উপরে কুড়ির অনাদায় পাওনা আমরা সংরক্ষণ করব। এই সংরক্ষণের জন্য আমার দুটি পদ্ধতি আছে, সরাসরি পদ্ধতিতে কুড়ি অবলম্বন, সঞ্চিতি পদ্ধতিতে কুড়ি অবলম্বন করব। আমাদের যেহেতু দুইটা পদ্ধতি, আমাদের হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা হিসাব সংরক্ষণ বা হিসাব রক্ষণ বা প্রত্যেকটা বিষয়গুলোর সাথে হিসাব বিজ্ঞানের কোনো না কোনো নীতি জড়িত থাকে। সেই নীতিটাকে সরাসরি পদ্ধতিতে বলে যে আমার কুড়ির কত হবে, ভবিষ্যতে আমার কুড়ির কত হবে তা আজকে অনুমান করার দরকার নাই। আজকে অনুমান না করে আজকে আমার হিসাবভুক্ত করানোর দরকার নেই। আমার যখন কুড়ির হবে যে হ্যাঁ আমি আমার দেনাদারের কাছ থেকে এই টাকা পাবো না, তখনই আমি হিসাবভুক্ত করব, সেটাকে বলা হয় সরাসরি পদ্ধতিতে কুড়ি অবলম্বন। অর্থাৎ এই পদ্ধতিতে আগাম বা আগে থেকে কোনো কিছু অনুমান করা হয় না এবং এর জন্য কোন ধরনের জাবেদাভুক্ত হয় না। তখনই আমরা জাবেদাভুক্ত করব যখন আমরা দেখব হ্যাঁ আমি চূড়ান্ত প্রচেষ্টা করে ফেলছি, আমার দেনাদার আমাকে টাকা দিচ্ছে না, আমি দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে পারবো না, তখন আমি হিসাবভুক্ত করব। এটাকে বলা হয় সরাসরি পদ্ধতিতে কুড়ি অবলম্বন। আরেকটা পদ্ধতি রয়েছে যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে অতীত থেকে আমরা একটা ধারণা নিয়েছি যে ভবিষ্যতে কত রকমের কত টাকা আমার আদায় নাও হতে পারে, কুড়ি হতে পারে। তার জন্য আমরা কি করব, এখন থেকে অনুমান করব, একটা সঞ্চিতি ধার্য করব এবং পরবর্তীতে এই সঞ্চিতিটাকে আমরা কুড়ির সাথে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা দেখলাম দুটি পদ্ধতি, একটা সরাসরি পদ্ধতিতে কুড়ি অবলম্বন, সঞ্চিতি পদ্ধতিতে কুড়ি অবলম্বন। সরাসরি পদ্ধতিতে আগে থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না, সঞ্চিতি পদ্ধতিতে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এই সঞ্চিতি পদ্ধতি অর্থাৎ আমরা এই সঞ্চিতি ধার্য করে থাকি, আগে থেকে আমরা একটা সঞ্চিতি ধার্য করে থাকি। এই সঞ্চিতি ধার্য করার জন্য আমার দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে বিক্রয়ের উপর সঞ্চিতি, বিক্রয়ের উপর কুড়ি সঞ্চিতি, দেনাদার বা প্রাপ্য হিসাবের উপর আবার বলছি আমরা সঞ্চিতি ধার্য করতে পারি দুটি পদ্ধতিতে। বিক্রয়ের উপর আমরা একটা শতকরা হার বের করে সঞ্চিতি ধার্য করতে পারি, দেনাদার বা প্রাপ্য হিসাবের উপর একটা পুরো সঞ্চিতি ধার্য করতে পারি। যেহেতু দুটি মেথড আলাদা, তার হিসাব রক্ষণ প্রক্রিয়াটাও আলাদা হবে। তো আমরা এখন এই সরাসরি পদ্ধতি এবং সঞ্চিতি পদ্ধতি পুরো অবলম্বন এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি সরাসরি পদ্ধতিতে পুরো অবলম্বন। সরাসরি পদ্ধতিতে কুড়ির অবলম্বন। যেহেতু এই পদ্ধতিতে কোনো ধরনের সঞ্চিতি ব্যবস্থা করা হয় না,
যখন আমি নিশ্চিত হয়ে যাই যে আমার দেনাদার টাকা দিবে না, আমার প্রাপ্য হিসাব থেকে অর্থ আদায় করা সম্ভব নয়, তখনই আমরা হিসাবযুক্ত করব এবং তার জন্য জাবেদা হবে, একটা জাবেদাই হবে এখানে। অনাদায় পাওনা হিসাব অথবা কুরিন হিসাব বলি আমরা। এটাকে ডেবিট করি, প্রাপ্য হিসাবকে এটাকে আমরা ক্রেডিট করি। জাস্ট এইটুকু, সরাসরি পদ্ধতিতে শুধু এই একটা জাবেদা যথেষ্ট। এরপরে আসি আমরা সঞ্চিতি পদ্ধতিতে কুরিন অবলম্বন। সঞ্চিতি পদ্ধতিতে কুরিন অবলম্বন। সঞ্চিতি পদ্ধতিতে কুরিন অবলম্বনের জন্য আমরা আগে থেকে পূর্ব অনুমান করে রাখি যে একটা আমাদের কত টাকা আদায় নাও হতে পারে, সেক্ষেত্রে আমাদের কয়েকটা জাবেদা আমরা ব্যবহার করে থাকি। আমরা প্রথমে দেখব আমরা কুরিন অবলম্বনের জাবেদা। আমরা প্রথমে দেখব কুরিন অবলম্বনের জাবেদা কি। সেটা হচ্ছে, যেহেতু আমি এই পদ্ধতিতে একটা সঞ্চিতি ব্যবহার করেছি, তাই আমরা জাবেদায় অনাদায়ী পাওনা বা কুরিন, আমি এখানে অনাদায়ী পাওনা এবং কুরিন দুটি শব্দ ইউজ করছি, ব্যবহার করছি। তোমরা পরীক্ষায় যে কোনো একটি যেটা প্রশ্নপত্রে থাকবে, যদি অনাদায়ী পাওনা থাকে অনাদায়ী পাওনা শব্দ ব্যবহার করবে, আর যদি কুরিন থাকে কুরিন শব্দ ব্যবহার করবে। আমি এখানে দুটি দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা যে কোনো একটি ব্যবহার করবে যেটা তোমার প্রশ্নপত্রে থাকবে। অনাদায়ী পাওনা বা কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি হিসাব আমরা এটাকে ডেবিট করব, প্রাপ্য হিসাব ক্রেডিট করব। সঞ্চিতি পদ্ধতিতে আমরা কুরিন কিভাবে অবলম্বন করতে হয় তার জাবেদাটা দিয়ে দিলাম। এরপরে আসি আমরা কুরিন সঞ্চিতি ধার্য। আগে বলেছিলাম এই পদ্ধতিতে পূর্ব থেকে একটা কুরিন সঞ্চিতি ধার্য করে থাকি, আর এই কুরিন সঞ্চিতি ধার্যের জন্য আমরা বলেছিলাম দুটি মেথড আছে। মেথড দুটি যাই থাকুক না কেন, আমার জাবেদা একই। আমি বিক্রয়ের উপর সঞ্চিতি ধার্য করি অথবা দেনাদারের উপর সঞ্চিতি ধার্য করি, আমি যে পদ্ধতিতে সঞ্চিতি ধার্য করি না কেন, আমার জাবেদা একটাই হবে। আমি আবার বলছি, আমার বিক্রয়ের উপর সঞ্চিতি ধার্য করা যায়, আমার দেনাদারের উপর সঞ্চিতি ধার্য করা যায়। যে পদ্ধতিতে আমি সঞ্চিতি ধার্য করি না কেন, আমার জাবেদাটা একই হবে। সেক্ষেত্রে আমার জাবেদা হবে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বা কুরিন হিসাব। এখানে কিন্তু আমি সঞ্চিতি লিখিনি, অনাদায়ী পাওনা। আমি কুরিন অবলম্বনের জাবেদা এখানে সঞ্চিতি ব্যবহার করেছি, অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট করেছি। আমি এখানে কিন্তু অনাদায়ী পাওনা কুরিন হিসাব ব্যবহার করেছি। শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে যে যেন অনাদায়ী পাওনা বা কুরিনের জায়গায় কুরিন সঞ্চিতি না লিখতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট করে। তো আমরা দেখলাম আমাদের বেসিক যে জাবেদা দাখিলা আছে সেগুলো আমরা দেখিয়ে দিলাম। এরপরে আমরা সঞ্চিতি পদ্ধতির দুটি মেথড আছে, সেই মেথড অনুযায়ী আমরা কিভাবে এই জাবেদাগুলোকে সম্পূর্ণ করব সেগুলো আমরা দেখব।
একটা एग्जांपल দেই তারপরে সেটা মিজানের নিকট ৫০০০ টাকার গরিবের নিকট ১০,০০০ টাকার আমি র্যান্ডমলি কয়েকটা নাম নিয়েছি যেটা কাউকে উদ্দেশ্য করে না, মনের মতো করে নিলাম আমরা। মিজানের নিকট ৫০০০ টাকার পণ্য বিক্রয়, রহিমের নিকট ১০,০০০ টাকার পণ্য বিক্রয়, জব্বারের নিকট বিক্রয় হচ্ছে ২০,০০০ টাকা। তাহলে সবগুলো বিক্রয় আমরা যদি ধারে ধরে নেই যে সবগুলো বিক্রয় আমার ধারে হয়েছে বা বাকিতে হয়েছে, কারণ যেহেতু এখানে আমার নগদের কথা বলা নেই, আমরা ধরে নিচ্ছি এগুলো আমার বাকিতে পণ্য বিক্রয় হয়েছে। তাহলে এই বিক্রয়ের ফলে আমার মোট বিক্রয় হলো কত টাকা? ৫০০০ প্লাস ১০,০০০ ২০,০০০ টাকা, আমার হচ্ছে ৩৫,০০০ টাকা। সেক্ষেত্রে আমার দেনাদারও ৩৫,০০০ টাকা। এখন আমি বলেছি আমার দুটি মেথড আছে। আমি বলেছি যে আমাদের সঞ্চিতি ধার্যের জন্য আমি বিক্রয়ের উপর সঞ্চিতি ধার্য করতে পারি, আমি দেনাদারের উপর সঞ্চিতি ধার্য করতে পারি। তাহলে আমি কোন মেথডে আগাবো সে বিষয়টা আমার নির্ধারণ করবে আমার ব্যবসা প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী। আমার ব্যবসা প্রতিষ্ঠান কোন সিস্টেম ফলো করে, অনুসরণ করে, সেই বিষয়টার উপর আমরা প্রতিনিয়ত আমরা হিসাব বিজ্ঞান সামঞ্জস্য নীতি অনুযায়ী আমরা বিক্রয়ের উপর ধার্য করতে পারি, আমার দেনাদারের উপর আমরা সঞ্চিতি ধার্য করতে পারি। এখানে এই বিষয়টা দেখে মনে হতে পারে যে আমার বিক্রয়ের পরিমাণ ৩৫,০০০ টাকা, আবার দেনাদারের উপর ৩৫,০০০ টাকা, দেনাদার ৩৫,০০০, দুইটা একই জিনিস নাও হতে পারে, আলাদাও হতে পারে। আমরা সেই বিষয়গুলো দেখব যে কিভাবে বিক্রয়ের উপর সঞ্চিতি ধার্য করলে ফলাফল কি আসে এবং দেনাদারের উপর সঞ্চিতি ধার্য করলে ফলাফল কি হয়। প্রতিষ্ঠানের এক্স লিমিটেডের মোট ধারে বিক্রয়ের পরিমাণ প্রাপ্য হিসাব $৫,৭০,০০০ টাকা দেই। চলতি বছর অনাদায়ী পাওনা বা কুঋণ ৫,০০০ টাকা সঞ্চিত। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে এক্স লিমিটেডের মোট ধারে বিক্রয় পরিমাণ ৬ লক্ষ টাকা, প্রাপ্য হিসাবে পরিমাণ ৫,৭০,০০০ টাকা, চলতি বছর অনাদায়ী পাওনার পরিমাণ ৫,০০০ টাকা।
এবং বিক্রয়ের উপর বলা হয়েছে যে 10% সঞ্চিতি ধার্য করতে হবে। এখানে আরো একটা বিষয়, আরো একটা তথ্য উল্লেখ থাকবে, শিক্ষার্থীরা প্রশ্নপত্রে পাবে, সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের একটা রেওয়ামিল দেয়া থাকবে, সেই রেওয়ামিলে আমার কুরিন সঞ্চিতির একটা পরিমাণ দেয়া থাকবে, একটা কুরিন সঞ্চিতির পরিমাণ দেয়া থাকবে। তাহলে এখানে যে কুরিন 5000 টাকা আছে, এই কুরিন 5000 টাকার জন্য আমরা একটা জাবেদা দিব এবং এই বিক্রয়ের উপর আমি যে 10% সঞ্চিতি ধার্য করতে বলা হয়েছে, সেই 10% এর জন্য আমরা কি করব, একটা সঞ্চিতি ধার্য করব এবং আমরা তার জন্য একটা জাবেদা দিব। তাহলে প্রথমে আমরা দেখি যে কুরিন অবলোকনের জাবেদাটা কি হবে। তাহলে আমার 5000 টাকা কুরিন, এই বছরে যে চলতি বছরের অনাদায় পাওনা বা চলতি বছরের কুরিন 5000 টাকা, অর্থাৎ এই টাকা আদায় হবে না, তার জন্য আমরা অবলোকনের জাবেদা দিব। কুরিন বা অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট 5000 টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 5000 টাকা। এরপরে আমরা দেখব বিক্রয়ের উপর যে 10% সঞ্চিতি ধার্য করতে বলেছে, সেই সঞ্চিতির জন্য আমাদের কি করতে হবে, কুরিন সঞ্চিতি ধার্য। এর জন্য জাবেদা হবে, আমি বলেছি যে জাবেদার কোনো পার্থক্য নেই দুটি মেথডে। কুরিন বা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট কুরিন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। শিক্ষার্থীদের একটা বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এইখানে কত টাকা হবে এই পরিমাণ নিয়ে শিক্ষার্থীরা ভুল করে এই চ্যাপ্টার থেকে। শিক্ষার্থীদের এই চ্যাপ্টারে ভুল হওয়ার জায়গা হচ্ছে এই পরিমাণটা কত হবে সেটা, শুধু এই জায়গাটাই শুধু ভুল হয়, সাধারণত কনফিউশন থাকে এখানে। আমি বলেছি আমার দুটি মেথড আছে। কয়টি মেথড? দুইটি। এক, বিক্রয় উপর শতকরা হার, দেনদারের উপর শতকরা হার। জাবেদা আমি বলেছিলাম যে দুইটি মেথডে একই জাবেদা হবে, জাবেদার কোনো পার্থক্য নয়, কিন্তু সমস্যা হয়ে যাবে এই জায়গায়। এখানে এই পরিমাণটা নির্ণয়ে বিক্রয়ের উপর শতকরা হার এবং দেনাদারের উপর শতকরা হার, এই দুইটা মেথডে এই পরিমাণটা নিয়ে শিক্ষার্থীরা ভুল করবে। আমি বলে দেই, এই পরিমাণটা যদি বলে বিক্রয়ের উপর শতকরা হার, তাহলে বিক্রয়ের উপর শতকরা হার করে যে টাকা হবে সরাসরি এখানে বসে যাবে, এখানে কোনো প্রবলেম নাই। বিক্রয়ের উপর শতকরা হারে আমাদের কুরিন সঞ্চিতি ধার্যের জাবেদায় কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং কোনো জটিলতা নেই, সরাসরি অ্যামাউন্টটা বসে যাবে। কিন্তু দেনাদারের উপর যে শতকরা হার আমরা বসাই, দেনাদারের উপর শতকরা হার করে যদি আমি কুরিন সঞ্চিতি ধার্য করি, তখন কিন্তু আর সরাসরি অ্যামাউন্টটা বসানো যাবে না। আমি আবার বলছি, শিক্ষার্থীরা ভুল করবেন এই জায়গাটা, অর্থাৎ কুরিন সঞ্চিতি ধার্যের জাবেদা দাখিলা টাকার পরিমাণ কত হবে সেই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা কনফিউশন থাকবে। কারণ এখানে মেথড আছে দুইটি, একটা বিক্রয়ের উপর শতকরা হার আর একটা দেনাদারের উপর শতকরা হার। আমরা এখানে এই ম্যাথটা করছি বিক্রয়ের উপর শতকরা হার। তাহলে বিক্রয় আমার আছে কত টাকা? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকার উপর আমরা যদি 10% করি, তাহলে আমার হয় 10% করলে আমার 60,000 টাকা হয়। আমার 60,000 টাকা সঞ্চিতি।
আবারও বলছি, যদি বলে বিক্রয়ের উপর শতকরা হার, তখন এই পরিমাণ কত হবে সেটা নিয়ে কনফিউশন কোনো প্রয়োজন নেই, সরাসরি বিক্রয়ের উপর পার্সেন্টেজ করে অ্যামাউন্টটা বসিয়ে দিবি। এখন যদি আমার বলা হয়ে থাকে যে বিক্রয়ের উপর সঞ্চিতি নয়, আমরা এক্সাম্পলটা একটু মডিফাই করি। দেনাদার প্রাপ্য হিসাবের উপর %10 সঞ্চিতি, এবং এখানে বলা আছে রেওয়া মিলে কুড়ির সঞ্চিতি 1000 টাকা। বলা থাকবে রেওয়া মিলে আমার কুড়ির সঞ্চিতির পরিমাণ 1000 টাকা। তাহলে শিক্ষার্থীরা, আমার এক্সাম্পল আমি ঠিকই রেখেছি। এক্স লিমিটেডের মোট ধারে বিক্রয়ের পরিমাণ 6 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 5,70,000 টাকা, চলতি বছরের অনুদানে পাওনা 5,000 টাকা প্রাপ্য হিসাবে। শুধু এখানে জাস্ট আমি চেঞ্জ করে দিলাম, আগের যে প্রবলেমটা ছিল সেখানে বিক্রয়ের উপর শতকরা হার 10% ছিল, আমি এখানে প্রাপ্য হিসাব বা দেনাদারের উপর সঞ্চিতি 10% করে দিলাম, এবং রেওয়া মিলে কুড়ির সঞ্চিতি 1000 টাকা। এর জন্য আমার জাবেদা দাখিলা বলছি যে সেম হবে, কুড়ির সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000 টাকা, এটার কোনো প্রবলেম নেই। শুধু চেঞ্জ হবে এইখানটা, এই জায়গাটায় হবে, যেখানে শিক্ষার্থীরা ভুল করে আমি সেই ভুলের জায়গাটা আমি সংশোধন করে দিচ্ছি, যে কুড়ির সঞ্চিতি ধার্য। এখন দেখি আমার প্রাপ্য হিসাব কত, 5,70,000 টাকা। 5,70,000 টাকার উপরে আমি ধরলাম কত হয়, 10% করলে 57,000 টাকা হয়। তুমি যদি এখানে এই 57,000 টাকা দিয়ে দাও, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে গেল। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যদি 5,70,000 টাকার উপর 10% করে 57,000 টাকা এখানে বসিয়ে দাও, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে গেল। আমি আগেই বলেছি যে শিক্ষার্থীরা এই পরিমাণটা লিখতেই ভুল করে, যেহেতু আমার মেথডটা প্রাপ্য হিসাবের উপর 10%, অর্থাৎ সঞ্চিতিটা আমরা প্রাপ্য হিসাবের উপর ধার্য করছি, সেহেতু আমি সরাসরি এই টাকার অ্যামাউন্টটা এখানে বসাতে পারবো না। আমাদের কিছু হিসাব নিকাশ করে তারপরে এই পরিমাণটা বসাতে হবে। সেক্ষেত্রে আমরা দেখবো আমার রেওয়া মিলে কুড়ির বাবদ আমার কোনো ধরনের হিসাব আছে কিনা, দুঃখিত, কুড়ির আছে কিনা এবং কুড়ির সঞ্চিতি আছে। আমার এই উদাহরণটাতে বলা হয়েছে রেওয়া মিলে কুড়ির সঞ্চিতি আছে, রেওয়া মিলে কি আছে, কুড়ির সঞ্চিতি আছে 1000 টাকা। রেওয়া মিলে কুড়ির সঞ্চিতি আছে কত টাকা, 1000 টাকা। শুধু সঞ্চিতির কথা বলেছি, রেওয়া মিলে কুড়ির সঞ্চিতির কথা বলেছি 1000 টাকা, কোন ধরনের কুড়ির কথা বলা হয়নি। তাহলে আমরা এই পরিমাণটা নির্ণয়ের জন্য আমরা যেটা করব সেটা, আচ্ছা আরেকটু বাড়িয়ে দেই, এবং 20,500 আমরা জাস্ট উদাহরণটিকে একটু আরেকটু সুবিধার জন্য, আমাদের তোমাদের সুবিধার জন্য, কনফিউশন দূর করার জন্য আমরা রেওয়া মিলে কুড়ির বাবদ আর 500 টাকা দেখালাম। তাহলে এই পরিমাণটা আমার কত হবে, এই পরিমাণটার জন্য আমরা হিসাব করে নিব। প্রথমে দেখবো আমার রেওয়া মিলে কুড়ির বাবদ কোনো অর্থ আছে কিনা। রেওয়া মিলে কুড়ির বাবদ যদি কোনো অর্থ থাকে, এখানে আমার রেওয়া মিলে কুড়ির বাবদ অর্থ আছে 5,000 টাকা, আমি এই 5,000 টাকা নিব। চলতি বছরের কোন কুড়িন আমার অবলম্বন করার কথা বলা আছে কিনা, চলতি বছরের কুড়িনের কথা বলা আছে আমার এখানে 5,000 টাকা, সেই 5,000 টাকা নিব। এবছরে আমার কোন কুড়িন সঞ্চিতি ধার্য করার কথা বলা ছিল, এই যে কুড়িন সঞ্চিতি ধার্য করার কথা বলা হচ্ছে, এই যে নতুন করে আমরা কুড়িন সঞ্চিতি ধার্য করার কথা বলা আছে 10% করে, 10% করে কত টাকা বের করলাম আমরা, 57,000 টাকা বের করেছিলাম। এটা যোগ করব। এরপর আমরা দেখব রেওয়া মিলে আমাদের পুরাতন কুড়িন সঞ্চিতি, অর্থাৎ রেওয়া মিলে কোনো কুড়িন সঞ্চিতি থাকলে সেটাকে আমরা পুরাতন কুড়িন সঞ্চিতি বলি। রেওয়া মিলে যদি কুড়িন সঞ্চিতি থাকে সেটাকে আমরা পুরাতন কুড়িন সঞ্চিতি বলি। এই পুরাতন কুড়িন সঞ্চিতি থেকে আমরা বিয়োগ করে দিব।
তাহলে যোগ বিয়োগ করে যে পরিমাণটা হবে এখানে আমরা সেটা লিখব। তাহলে কত টাকা হয় শিক্ষার্থীরা হিসাব করো। ৫৭,০০০ আর ৫,০০০ কত হয়? ৬২,০০০। ৬২,৫০০, ৬১,০০০। তাহলে মূল পার্থক্যটা দেখা গেল। আমার যদি এখানে প্রাপ্য হিসাবের উপর 10% সঞ্চিতি থাকে তাহলে আমি হিসাব করব আমার রেওয়া মিলে কুরিন বাবদ কোনো অর্থ আছে কিনা, সেটার সাথে যোগ করব এবছরের কুরিন অবলোকন করব কত টাকা সেটা, প্লাস এবছরের নতুন সঞ্চিতি কত হলো সেই টাকাটা, এবং এখান থেকে বাদ দিয়ে দিব আমার পুরাতন সঞ্চিতি, অর্থাৎ রেওয়া মিলে যে কুরিন সঞ্চিতি থাকবে সেই টাকাটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্ট হবে সেটা আমরা এখানে বসাবো। এরপরে আসি যে আমি কুরিন তো অবলোকন করে দিয়েছি। কেন কুরিন অবলোকন করে দিলাম? যে আমি দেনাদারের কাছে টাকা পেতাম, দেনাদার দেউলিয়া হয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে, বা অন্য যে কোনো কারণে তার কাছ থেকে আমি অর্থ আদায় করতে পারবো না, ধরে নিয়েছি, আমি কুরিন অবলোকন করে দিই। কোনো কারণে আমার দেনাদারের আর্থিক অবস্থা ভালো হয়ে গেল, অথবা সে আমার অর্থ পরিশোধ করে দিল, তখন আমি যখন কুরিন অবলোকন করি তখন জাবেদা দিয়েছিলাম কি? কুরিন অবলোকনের জাবেদা দিয়েছিলাম, প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছিলাম, পূর্বে অবলোকনকৃত আমি একটু আগে যে কথা বলেছি যে আমার দেনাদারের আর্থিক অবস্থা ভালো হয়ে গেল, সে টাকা দিয়ে দিল, এটাকে বলি পূর্বে অবলোকনকৃত কুরিন আদায়। অর্থাৎ আমি আগে ধরে নিয়েছিলাম ও আমার টাকা দিবে না, আমার দেনাদার আমাকে পয়সা দিবে না, আমি তাকে অবলোকন করে দিয়েছি, বই থেকে, আমার হিসাবের বই থেকে তাকে বিদায় করে দিয়েছি। এখন তার আর্থিক অবস্থা ভালো হয়ে গেল, সে আমাকে টাকা দিবে। এখন দেখো একটা বিষয় লক্ষ্য করো, আমরা কিন্তু জাবেদায় কোনো কিছু কিন্তু কাটাছিড়া করি না। আমরা জাবেদায় কোনো হিসাবকে যদি আমি রিডিউস করতে চাই, আমার হিসাবটাকে ভ্যানিশ করে দিতে চাই, তাহলে জাবেদার মাধ্যমে আমরা করে থাকি। যখন আমরা কুরিন অবলোকন করি, যখন এই অবলোকনটা করি তখন আমরা দিয়েছিলাম অনাদায় পাওনা সঞ্চিতি, অনাদায় পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি, হিসাব ডেবিট করেছিলাম, আর প্রাপ্য হিসাব ক্রেডিট করেছিলাম। শিক্ষার্থীরা একটা বিষয় দেখো, প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করেছিলাম, প্রাপ্য হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব, ক্রেডিট করে দেওয়া হচ্ছে এটা কমানো। আমরা প্রাপ্য হিসাব ক্রেডিট করে দিয়েছি মানে এই প্রাপ্য হিসাবটা হিসাবের বই থেকে এখন বিদায় হয়ে গেছে, কিন্তু সেই টাকা তো এখন প্রদান করে দিই, বিদায় করে দেয়। আমার এই প্রাপ্য হিসাবটা এখন ক্রেডিট করার অর্থ হচ্ছে আমার হিসাবের বইতে আমি আর তার কাছ থেকে টাকা পাবো না। প্রাপ্য হিসাব ক্রেডিট করার অর্থ হচ্ছে তার কাছে আমি আর এখন টাকা পাবো না, কিন্তু সে টাকা দিয়ে দিল, তার কার কাছ থেকে আদায় করলাম আমরা? টাকাটা আমাকে দিল, আমার হিসাবের বইতে তো কারোর কাছে টাকা পাবো না। আমি ক্রেডিট করার অর্থ হচ্ছে যে হিসাবের বইতে আমার আর কারোর কাছে পাওনা নেই, আমি কারোর কাছ থেকে পাবো না, কিন্তু এই যে টাকা আদায় হলো, আমাকে টাকা দিল, কে দিল? তার জন্য আমার যে করতে হবে, পূর্বে অবলোকনকৃত কুরিন যখন আমার আদায় হবে তখন আমি আমার প্রাপ্য হিসাব নতুন করে সৃষ্টি করব, তারপরে তার কাছ থেকে টাকাটা আমি আদায় করব। তো যখন আমরা অবলোকনের এই জাবেদাটা দেই, যখন এই অবলোকনকৃত কুরিন আদায় হবে তার জন্য আমরা জাস্ট বিপরীত ভাবে দাখিলা দিব। তখন আমরা দাখিলা দিব এভাবে, আমরা আবার প্রাপ্য হিসাব সৃষ্টি করে নিব, কুরিন অবলিক অনাদায় পাওনা, তাহলে আমার প্রাপ্য হিসাব সৃষ্টি হয়ে গেল। এরপরে তার কাছ থেকে আমরা টাকা কালেক্ট করব। তাহলে নগদান হিসাব, অথবা সে যদি ব্যাংক চেক প্রদান করে ব্যাংক হিসাবের মাধ্যমে আমরা তাহলে পূর্বে অবলোকন কিন্তু কুরিন আমরা
আদায় করে ফেললাম, তার জন্য জাবেদা দাখিলাম এটা। একটু পজ করো। শিক্ষার্থীরা, আজকে আমরা এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের সংরক্ষণ থেকে আমরা এই বিষয়গুলো জানলাম যে আমাদের প্রাপ্য হিসাব সমূহ কি, প্রাপ্য হিসাব সমূহের প্রকারভেদ, প্রাপ্য হিসাব সমূহের মধ্যে আমরা অনাদায় পাওনা কিভাবে অবলম্বন করতে হয়, কিভাবে অনাদায় পাওনা সঞ্চয় ধার্য করা হয়, কয়টি মেথড রয়েছে। আমরা আলোচনা করলাম পূর্বে অবলম্বনকৃত কুড়ির যদি আদায় হয় আমরা কিভাবে হিসাবভুক্ত করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা প্রাপ্য নোট বা প্রাপ্য বিল নিয়ে আলোচনা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।